ব্যস্ত জীবনধারার মাঝে আমরা তো সবাই কম বেশি কাজের সাথে জড়িত, এবং তার পরবর্তীতে বাসায় এসেও যেহেতু এখন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু খুব ছোট পরিবার, সুতরাং নিজেদেরকেও অনেক বেশি বাসায় এসে কাজের সুযোগ থাকে। তো এই ব্যস্ত জীবনধারার মাঝেও মানুষ কি ধরনের লাইফস্টাইলটা আসলে মেনটেন করতে পারে যাতে তারা মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে? আসলে মানসিক লাইফস্টাইল যত ইজি করা যায় এবং যত সহজভাবে চালানো যায়, পরিচালনা করা যায়, সেটাই উত্তম। কোনো ধরনের কমপ্লিকেসিতে না জড়ানো এবং একসাথে অনেক প্ল্যান নিয়ে আগানো, দিনে অনেকগুলা পরিকল্পনা করে তারপরে একটা করতেই থাকে, এই ধরনের না। আপনার দিনটাকে সাজাতে হবে। আপনার 12 ঘন্টার দিনকে আপনি সাজাবেন। আপনার নাস্তার টাইম থাকবে, আপনার গল্পের টাইম থাকবে, আপনার কাজের একটা টাইম থাকবে। সব কিছু একটু রুটিন মেনে চলতে হবে। উইদাউট রুটিন ওয়ান ক্যান সাকসেস ইন এনিথিং। কিছুতেই রুটিন ছাড়া আপনি কোনো সফলতা আনতে পারবেন না। তো সকালে উঠেই আপনার একটা রুটিন থাকবে এবং যেটা আপনি প্রতিদিন ফলো করার চেষ্টা করবেন, মাসে ফলো করার চেষ্টা করবেন। জি, অর্থাৎ সারাদিনের একটা কর্ম পরিকল্পনা আমাকে করে ফেলতে হবে যে আমি কি কি করব সেই বিষয়গুলো। কর্ম পরিকল্পনাটা মানে সাধ্যের মধ্যে থাকতে হবে আবার সেটা। একদমই তাই। আমরা অনেক সময় দর্শকরা জানতে চান যে আমাকে ডক্টর মানে অনেকেই বলে আমরা খুব উপদেশ দিয়ে ফেলি টেনশন করো না, কিন্তু টেনশন যে করব না, কি করে করব না, কি করে এখান থেকে মুক্তি পাওয়া যায়, এই ক্ষেত্রে মেডিটেশন বা রিল্যাক্সেশন এগুলোর কি আসলে ভূমিকা, এগুলো কেমন? মেডিটেশন দিয়ে টেনশন দূর করা যায়। মেডিটেশন এটা রিল্যাক্সেশন, মাইন্ড থেরাপি এবং রিলিজিয়াস থেরাপি, রিলিজিয়াস অ্যাক্টিভিটিও কিন্তু এক ধরনের ভালো সাইকোথেরাপি, খুব ভালো কাজ হয়। তো এর মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায় মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশনের ধরনগুলো যদি আমরা একটু স্যার বলেন, কারণ আমরা মনে করি মেডিটেশন মানে হয়তো আমাকে সেই পাহাড়ের চূড়ায় বা এমন কোনো জায়গায় আয়োজন করে যেতে হবে, কিন্তু আমরা তো কর্মব্যস্ত সময়ের মধ্যে ছোট ছোট করে আমরা মেডিটেশনগুলোকে প্র্যাকটিস করতে পারি। ধরনগুলো আসলে কেমন? না, এটা ঠিক না। মেডিটেশন মানে যে আমি একদম অস্তাচল সমুদ্রে গিয়ে বসে আছে একদম, এরকম না। মেডিটেশন আপনি সব জায়গায় করতে পারবেন, আপনার কর্মক্ষেত্রে করতে পারবেন, আপনার টেবিলেও করতে পারবেন। এটা হলো জাস্ট মনটাকে একটু রিল্যাক্স করা, একটু জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, চোখটা বন্ধ করে রাখা, কি প্ল্যান করছেন বা কি করেছেন এটা একটু চিন্তা ভাবনা করা এবং কত সহজে কত সুন্দরভাবে সেটা পরিচালনা করতে পারবেন এটা। আর হলো যে ভুলটা হয়ে গেছে, হয়তো একটু আগে আমার একটা ভুল হয়ে গেছে, এটা নিয়েও অতিরিক্ত চিন্তা না করা, হয়ে গেছে ঠিক আছে, সময় আছে, এটা কারেকশন করে নেব। এটাই হলো মূল ফোকাস মেডিটেশনের। এবং এটার জন্যে কোথাও যেতে হয় না বা কোনো একটা স্পেসিফিক মানে ক্লাসের মতো বা ওই যে মানে রুটিন ওরকম কোনো কিছু না। স্যার, অফিস বা পড়াশোনার চাপজনিত যেই মাথা ব্যথা বা মানসিক চাপ, এটা প্রতিরোধে কি পরামর্শ দিবেন? শিক্ষার্থীদের মাঝে আমরা এখন অনেক বেশি দেখতে পাই, একাডেমিক প্রেশার যেহেতু অনেক বেশি হাই। হ্যাঁ, অফিস এবং পড়াশোনা এটা আসলে এটার মানসিক চাপ তৈরি হয় টার্গেট থেকে। ধরুন আপনি শিক্ষার্থীকে বা আপনার ভাইকে বা বোনকে বলে দিলেন যে তোমাকে গোল্ডেন এ প্লাস পেতেই হবে, তোমাকে ডাক্তার হতেই হবে বা ইত্যাদি ইত্যাদি। অথবা অফিসে একজন কলিগকে বা একজন আপনার অধস্তন কর্মকর্তাকে বলে দিলেন যে এটা নিতেই হবে, এটা টার্গেট করতেই হবে। এটা বললে তার মধ্যে অটোমেটিক একটা মানসিক চাপ চলে আসলো। এই জিনিসটা করা যাবে না। শিক্ষার্থীকে বলতে হবে পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য, এবং তার স্পেসিফিক যে পেতেই হবে এরকম না। সে যদি নিয়ম মতো পড়ে, যেভাবে সবাই পড়ে আসছে, সে যদি সেভাবেই পড়ে, সেটা ভালো রেজাল্ট করবে, তার একটা নিয়মকানুন। এবং অফিসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রেও তার গোলটা, তার টার্গেটটা থাকবে তার সাধ্যের মধ্যে। তার সে যেভাবে শিখে আসছে, তার মধ্যে যে নলেজ, অভিজ্ঞতা আছে, এটার অনুযায়ী তার টার্গেটটা নির্ধারণ করে দিতে হবে, অথবা সে নির্ধারণ করবে। জি, ধন্যবাদ স্যার। যারা দীর্ঘদিন যাবৎ মানসিক চাপ এবং মাথা ব্যথায় ভুগছেন কিন্তু চিকিৎসা নিচ্ছেন না, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? চমৎকার প্রশ্ন, গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালি একটা বলি, আমার কাছে গত সপ্তাহে একজন ভদ্রমহিলা আসছেন। তো উনি এসে বললেন যে ওনার মাথা ব্যথা 2 বছর থেকে, এবং খুব একটা বেশি না, অল্প অল্প মাথা ব্যথা হয়। তো উনি সেলফ মেডিকেশন করেন, মানে প্যারাসিটামল, আইবুপ্রোফেন এগুলো কিনে খান, কিন্তু যেহেতু 2 বছর হয়ে গেল কমে নাই,
তো আমার কাছে আসছেন আর কি। তো এই হিস্ট্রিটা দেখে আমি ওনাকে আনুষঙ্গিক ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমার একটু সাসপেক্ট হলো যে কী ব্যাপার, মেডিসিন তো তিনি নিচ্ছেনই, যতটুকু তার প্রয়োজন ঠিক আছে, এবং তার মধ্যে এমন কোনো ধরনের মানসিক চাপও নেই যে তার এই মাথা ব্যথা কেন। তো সেজন্য আমি তাকে বললাম যে আপনি একটা সিটি স্ক্যান করে নিয়ে আসেন এবং আরও আনুষঙ্গিক যেগুলো দরকার। তো সিটি স্ক্যান আনার পর আমি বেশ অবাক হলাম, বেশ বড় একটি টিউমার তার ব্রেনের মধ্যে। আচ্ছা। তো এটা হলো মেনিনজিওমা বলে। তো দর্শকের প্রশ্ন আসতে পারে যে তার যে এত বড় টিউমার, এটা কেন প্রকাশ হয় নাই, অন্য কোনো সিমটম নাই কেন? তো টিউমারটা এইরকমই আর কি, যে এটা অল্প মাথা ব্যথা করে এবং দীর্ঘদিন থাকে, আননোটিসড হয় আর কি। এবং অনেক ক্ষেত্রে এই ধরনের মেনিনজিওমা অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে পাওয়া যায়। আচ্ছা। যেমন হয়তো তার অন্য একটা সমস্যা, এর জন্য সিটি স্ক্যান করতে হচ্ছে, দেখা গেল যে বিশাল বড় একটি টিউমার। তো এই জন্য মানসিক মানে ব্যথাকে গুরুত্ব দিতে হবে, যত অল্প হোক, যত কম হোক। আর তীব্র হলে তো অবশ্যই, ঠান্ডার বা তীব্র মাথা ব্যথা আমরা যে বলি আর কি, এটা অত্যন্ত খুব একটা ভালো লক্ষণ নয়। এই ধরনের যদি হঠাৎ করে কারো তীব্র মাথা ব্যথা শুরু হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। জি, আমরা অনুষ্ঠানের অনেকটুকু শেষ পর্যায়ে আসছি। তার আগে যদি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু ফোকাস করতে চাই, যে গর্ভাবস্থায় কিন্তু অনেক মা স্বাভাবিকভাবে মাথা ব্যথা বা এই হরমোনাল অনেক পরিবর্তন হয় এবং সে অনেক ধরনের এই সমস্যাগুলোর মধ্য দিয়ে যায়। সেই অবস্থায় কি কোনো মেডিসিন রিকমেন্ডেড কিনা, বা তারা ওই সময়টাতে মাথা ব্যথা প্রতিরোধে কি করতে পারেন? হ্যাঁ, এটা খুবই কমন। গর্ভাবস্থায় অনেকের মাথা ব্যথা হয়, এটা অনেক কারণে হয়। একটা হলো টেনশনে হয়, সে একটা পর্যায়ে দিয়ে যাচ্ছে। আরেকটা হলো যে গর্ভাবস্থায় নানা রকমের হরমোনাল ইমব্যালেন্স হয়, শরীরের উপর আলাদা একটা প্রেশার পড়ে। তো এক্ষেত্রে যদি কারো মাথা ব্যথা হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে সেলফ মেডিকেশনে না যাওয়া, চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, অথবা প্রাইভেট সাইকিয়াট্রিস্ট আছেন, নিউরোলজিস্ট আছেন, যার কাছে হয় একবার অন্তত যাওয়া উচিত তার।